হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকের সেশন শুরু করছি। আজকের বিষয় হলো ব্যাকরণের একটি খুব কঠিন বলতে পারেন যে দু তিনটে চ্যাপ্টার আছে ব্যাকরণের, যেগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। তার মধ্যে একটি কঠিন চ্যাপ্টার, সেটা হলো প্রত্যয়। ঠিক আছে, তো এই প্রত্যয় সম্পর্কে আজকে আমরা জানব। তো এই প্রত্যয় যে আপনার কাছে কঠিন মনে হয়, আজকের পর থেকে আর এটাকে আপনি কঠিন মনে করবেন না। আজকে এই একটি ক্লাসের মধ্যে দিয়ে প্রত্যয় মোটামুটি 90% কমপ্লিট করে দেব। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। যদি আপনি বাংলা ব্যাকরণ বই একবার পড়ে থাকেন এবং এই ক্লাসটি একবার দেখে নেন, তাহলে প্রত্যয় আপনার কাছে একদম ইজি ব্যাপার হয়ে যাবে। তো চলুন দেরি না শুরু করি। যেমন ধরুন, আমি যদি একটি শব্দ লিখি যে দোকানদার, ঠিক আছে, এটাকে ভাঙলে আমরা কি পাবো? দোকান যুক্ত দার, তাই তো? এটাকে ভাঙলে আমরা এটা পাবো, দোকান যুক্ত দার। আবার যদি চলন্ত, ঠিক আছে, তার মানে এটাকে আমরা ভাঙলে কি কি পাবো? চল যুক্ত অন্ত, ঠিক আছে। আবার যদি আমরা আরেকটা শব্দ নিই, সাপ্তাহিক, সাপ্তাহিক, তো এটাকে ভাঙলে কি পাবো আমরা? সপ্তাহ যুক্ত ইক, তাই না? তো দেখুন, এই যে দোকানদারকে ভেঙে আমরা দোকান যুক্ত দার পেলাম। চলন্তকে যদি ভাঙি তাহলে চল যুক্ত অন্ত, সাপ্তাহিককে যদি ভাঙি তাহলে সপ্তাহ যুক্ত ইক। এরকম আরও অনেক শব্দ আছে যেগুলো ভাঙা যায়। তো দেখুন, এই যে এই অংশটা, এই অংশগুলো কি হচ্ছে? দোকান হচ্ছে মেন শব্দ বা মূল শব্দ হচ্ছে দোকান, এর সঙ্গে কি হয়েছে? দার যুক্ত হয়েছে, দিয়ে কি হয়ে গিয়েছে শব্দটা? দোকানদার। আবার দেখুন, এই চল হচ্ছে মেন শব্দ, এর সঙ্গে অন্ত যুক্ত হয়েছে, দিয়ে কি হয়ে গিয়েছে? চলন্ত। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই মেন শব্দের সঙ্গে একটা অতিরিক্ত কিছু একটা যুক্ত হচ্ছে, হয়ে পুরো নতুন শব্দ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে যে অতিরিক্ত শব্দটা যুক্ত হচ্ছে, এই যে এখানে দার, এখানে অন্ত, এখানে ইক, বাস এটাই হয়ে গেল প্রত্যয়। ঠিক আছে, ইংরেজিতে যেটাকে বলা হয় সাফিক্স। তো দেখুন, মূল শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, সেটাই প্রত্যয়। তো প্রত্যয় সম্পর্কে আমরা দু একটি কথা বলতে পারি। যেমন ধরুন, এগুলো কি অবশ্যই কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি? তাহলে প্রত্যয় সম্পর্কে আমরা বলতে পারি যে প্রত্যয় অবশ্যই বর্ণ বা বর্ণ সমষ্টি। দ্বিতীয় কথা আমরা প্রত্যয় সম্পর্কে বলতে পারি, সেটা হচ্ছে যে এই প্রত্যয় সবসময় মূল শব্দের পরে বসবে, কখনো আগে নয়। ঠিক আছে, তাহলে প্রত্যয় সবসময় মূল শব্দের পরে বসে। আর তৃতীয় আরেকটি কথা বলতে পারি, সেটা হচ্ছে মূল শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। এখানে দেখুন, দোকান ছিল আর দার যুক্ত হয়ে কী হয়ে গিয়েছে? দোকানদার। তাহলে দোকান আর দোকানদার কি একই জিনিস? অবশ্যই না। দোকান মানে তো বুঝতেই পারছেন, দোকানটাকে বোঝাচ্ছে, আর দোকানদার মানে কোনো একটি ব্যক্তিকে বোঝাচ্ছে যে দোকানটি চালায়। একই রকমভাবে চল থেকে চলন্ত, সপ্তাহ থেকে সাপ্তাহিক, অর্থাৎ মূল শব্দের সঙ্গে একটা নতুন কিছু যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হচ্ছে। তাহলে প্রত্যয় কাকে বলে? আমরা প্রত্যয় কাকে বলে আমরা কি বলবো তাহলে? না, মূল শব্দের সঙ্গে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যখন যুক্ত হয় এবং যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে, তখন তাকে প্রত্যয় বলা হয়। তাহলে এই যে এইগুলো, এখানে দার, এখানে অন্ত, এখানে এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, আচ্ছা, এটা তো জানলাম। এবার যে এইগুলো থাকছে, এগুলোকে কি বলা হয়? মূল অংশ। ঠিক আছে, তো মূল অংশকে এগুলোকে বলা হয় প্রকৃতি। ঠিক আছে, আর এই যে টোটাল অংশ, এটাকে বলা হয় প্রাতিপদিক। ঠিক আছে, এইটাকে বলা হয় প্রাতিপদিক। আপনারা একটু মনে রাখবেন, এইটাকে বলা হয় মূল অংশ বা প্রকৃতি। ঠিক আছে, আর যে অতিরিক্ত অংশ যুক্ত হচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যয়, আর এই টোটাল শব্দটিকে একসঙ্গে বলা হচ্ছে প্রাতিপদিক। তো এবার বিষয় হচ্ছে এই যে প্রত্যয়। তো এই প্রত্যয় দেখুন, এই যে এখানে দেখুন, এই দোকান আর এখানে যে চল, তো এই দোকানটা কিন্তু কোনো একটি জিনিসের নাম বোঝাচ্ছে, কোনো একটি জিনিসের নাম বোঝাচ্ছে। তাহলে দোকান হচ্ছে নাউন, কিন্তু এখানে চল, এটা হচ্ছে একটি কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ক্রিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব, আর এটা হচ্ছে নাউন বা নামপদ।
তো নাম পদের সঙ্গে যখন কোনো প্রত্যয় যুক্ত হবে তখন সেটাকে কি বলা হবে? তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, আর যখন কোনো ক্রিয়াপদের সঙ্গে প্রত্যয় যুক্ত হবে তখন সেটাকে বলা হবে কৃৎ প্রত্যয়। তাহলে আমরা বলতে পারি যে প্রকৃতি হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নাম প্রকৃতি, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, মানে নাউন একটা আর একটা ভার্ব একটা। ঠিক আছে, তাহলে নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয়গুলো যুক্ত হবে সেগুলো হয়ে যাবে, সেটা হবে তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয়গুলো যুক্ত হবে সেটা হয়ে যাবে কৃৎ প্রত্যয়। বাস, এই তো হয়ে গেল প্রত্যয়। ঠিক আছে, তাহলে প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো কৃৎ প্রত্যয় মানে ক্রিয়াপদের সঙ্গে যেটা যুক্ত হবে, ক্রিয়ার সঙ্গে ক্রিয়ার মিল আছে, এভাবে আপনি মনে রাখতে পারবেন। ক্রিয়ার সঙ্গে কৃৎ প্রত্যয় আর নামের সঙ্গে তদ্ধিত প্রত্যয়। বাস, এবার দেখবেন অনেক সময় পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় বলেন বা বিভিন্ন ক্লাসের পরীক্ষায় বলেন, কী হয়, কৃৎ প্রত্যয় কোনটা বা তদ্ধিত প্রত্যয় কোনটা নির্ণয় করতে দেয়। তো আমরা খুব সহজে দেখে চিনব কীভাবে কৃৎ প্রত্যয় কোনটা, তদ্ধিত প্রত্যয় কোনটা, এটা একটু বলে দিই। কৃৎ প্রত্যয় হচ্ছে ক্রিয়ার সঙ্গে বসবে, আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম প্রকৃতির সঙ্গে বসবে। এটা একটা চেনার বিষয়, আপনি বুঝতে পারবেন কোনটা ক্রিয়া আর কোনটা নাউন বা অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কৃৎ প্রত্যয়কে ভাঙা একটু কষ্টসাধ্য হয়। ঠিক আছে, আর নাম বা তদ্ধিত প্রত্যয়কে খুব সহজে ভাঙা যায়। যেমন ধরুন একটি ছোট্ট উদাহরণ দিই, যদি আমি বলি যে ভাড়াটে বা ভাড়াটিয়া, যদি বলি ভাড়াটিয়া, তো এটাকে কীভাবে আমরা দুভাগে অবশ্যই ভাঙতে পারছি। এখন ভাড়া যুক্ত টিয়া অর্থাৎ ভাড়াটিয়া, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তদ্ধিত প্রত্যয়। কিন্তু যদি আমরা বলি, যেমন ধরুন কর্তব্য, ঠিক আছে, তো এটাকে আমরা কীভাবে ভাঙবো? কর যুক্ত তব্য, না কথ যুক্ত অব্য, না কি? এটা দেখুন একটু ভাঙা একটু বেশ কষ্টসাধ্য হচ্ছে। এটা ভাঙলে হবে ক্রি যুক্ত তব্য। ঠিক আছে, দেখুন একটু ভাঙা একটু জটিল হয়ে যাচ্ছে, তার জন্য এটা হয়ে গেল কৃৎ প্রত্যয়। এটা একটা বাস ট্রিক্স, এটা যে সবসময় কার্যকর হবে সেটা না। তো আপনি যেটা খুব সহজে ভেঙে ফেলতে পারবেন সেটা হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়, আর যেটা ভাঙা একটু বেশ কষ্টসাধ্য হবে বা ভাঙলে অন্য নতুন কিছু পাবেন তখন সেটা হয়ে যাবে কৃৎ প্রত্যয়। এটা একটা ট্রিক্স মাত্র, এটা কোনো নিয়ম না। ঠিক আছে, তো চলুন দেখে নিই এবার ডিটেলসে কৃৎ প্রত্যয়ের কিছু নিয়মাবলী এবং তদ্ধিত প্রত্যয়ের কিছু নিয়মাবলী। তো দেখুন, প্রথমে আমি কিছু একটা বোর্ডে লিখে নিয়ে ফিরে এসেছি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, তো তদ্ধিত প্রত্যয়ের যদি মোটামুটি এই জিনিসটা আপনার মুখস্থ থাকে তাহলে বাস তদ্ধিত প্রত্যয় মোটামুটি কমপ্লিট। তো একবার দেখে নিয়ে ভিডিওটি পজ করে আপনি স্ক্রিনশট করে রাখুন, এটা আপনার পরবর্তীতে প্রত্যয় কাজে লাগবে। তো আশা করি আপনারা স্ক্রিনশট করে নিয়েছেন। তো দেখুন এটা কি, এবার আমি বুঝিয়ে বলি। দেখুন, এ থাকলে ইয়া হবে। ঠিক আছে, অর্থাৎ কোনো শব্দতে যদি এ থাকে তাহলে সেখানে পরিবর্তিত হয়ে ইয়া হবে। ঠিক আছে, যেমন ধরুন একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন যদি আমি বলি পাথুরে, ঠিক আছে, পাথুরে, তাহলে এটার প্রত্যয়ে বিশ্লেষণ করলে এটাকে ভাঙলে কি হবে? পাথুরে থেকে হয়ে যাবে পাথর। ঠিক আছে, পাথর যোগ দেখুন পাথুরে, তাহলে এ যুক্ত আছে একটা, পাথুরে অর্থাৎ এ যুক্ত আছে, তো এর বদলে কি হয়ে যাবে? এটা ইয়া হবে। ঠিক আছে, পাথর যোগ ইয়া, বাস এটা হয়ে গেল প্রত্যয় বিশ্লেষণ। অর্থাৎ পাথুরেকে যদি ভাঙি আমরা তাহলে পাথর যোগ ইয়া। ঠিক আছে, আসলে দেখুন টে থাকলে টিয়া হবে। ঠিক আছে, অর্থাৎ কোনো শব্দতে যদি টে থাকে তদ্ধিত প্রত্যয়, যেমন যদি আমরা বলি ভাড়া টে, তো এটাকে ভাঙলে কি হবে? ভাড়া, আপনি হয়তো বলছেন ভাড়া যোগ টে, না তা হবে না, এটা হবে ভাড়া যোগ টে থাকলে টিয়া, আমরা জানি, তাহলে এটা হচ্ছে ভাড়া যোগ টিয়া। বাস, এটা হয়ে গেলো প্রত্যয় বিশ্লেষণ। ঠিক আছে, নেক্সট বলছে দেখুন, আমরা একটা একটা করে উদাহরণ নিচ্ছি, আপনি ভালো করে বুঝে ফেললে আরও অনেক উদাহরণ করতে পারবেন। এখান থেকে পরীক্ষায় যে প্রকারই তদ্ধিত প্রত্যয় আসুক না কেন, এটা জাস্ট একটু মনে রাখলে আপনার তদ্ধিত প্রত্যয় ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে কিছু আছে, দেখুন যদি এ বা ওই থাকে তাহলে শব্দের শেষে এ বা ওই থাকে, এটা হচ্ছে গুণ বৃদ্ধি। যদি এ বা ওই থাকে তাহলে হস্যই বা দীর্ঘই হবে, ওই থাকলে এ হবে, ও থাকলে হস্য হবে, যদি অর থাকে তাহলে ঝ হবে, আর আ থাকলে অ হবে শেষের দিকে। ঠিক আছে, মূল শব্দের।
আর পরিবর্তন মূল শব্দে যদি ক থাকে তাহলে চ হবে, খ থাকলে ছ হবে, গ থাকলে বর্গীর জ, ব থাকলে হস্য হবে বা হস্য থাকলে ব হবে। ঠিক আছে, তো দেখুন তারপরে ও থাকলে উয়া হবে। ঠিক আছে, এই গুণ বৃদ্ধি এবং পরিবর্তনের উদাহরণ আমরা একটু পরের দিকে আসছি। প্রথমে দেখি ও থাকলে উয়া হবে। ঠিক আছে, যেমন ধরুন আমরা যদি বলি বুনো, ঠিক আছে, তো দেখুন বুনো ও আছে, এটাকে ভাঙলে কী হয়ে যাবে বন যোগ, আপনি হয়তো মনে করছেন বন যোগ ও, তা হবে না, বন যোগ উয়া। কেন এটা হচ্ছে, কারণ আমরা দেখছি ও থাকলে উয়া হয়, তাহলে বুনো মানে বন যোগ ও, তো ও এর পরিবর্তে এটা উয়া হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল প্রত্যয় বিশ্লেষণ। তারপর দেখুন মান থাকলে কি হয় মতুপ হয়, আর বান থাকলে বতুপ হয়। ঠিক আছে, মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। যেমন ধরুন আমি যদি বলি মান শক্তিমান, আপনারা হয়তো শক্তিমান অনেকেই দেখেছেন ছোটোবেলায়। ঠিক আছে, তো শক্তিমান হলে এটাকে বিশ্লেষণ করলে কী হবে, শক্তি যুক্ত মান হবে না, কি হয়ে যাবে, যেহেতু যে মান ছিল এই মানের পরিবর্তে মতুপ হয়ে গেল, অর্থাৎ শক্তি যোগ মতুপ সমান শক্তিমান। ঠিক আছে, এটা দেখতে একটু অন্যরকম মনে হলে এটাই হচ্ছে নিয়ম। তারপরে যদি বলি বান থাকলে যেমন বলবান, তাহলে কী হয়ে যাবে বল যুক্ত বতুপ, ধনবান ধন যুক্ত বতুপ। ঠিক আছে, তারপরে হচ্ছে ইমা থাকলে ইমান হবে, যেমন এরকম উদাহরণ নীলিমা, তাহলে নীলিমা যদি থাকে তাহলে কী হয়ে যাবে নীল যুক্ত ইমন। ঠিক আছে, আমি সবগুলোর উদাহরণ দিচ্ছি না, আপনারা জাস্ট একটু বুঝে নেন। তারপরে এবার আসছে, এগুলো কিন্তু একটু জটিলের দিকে চলে আসলাম। ঠিক আছে, এগুলো তো মোটামুটি ঠিক ছিল, কিন্তু যেগুলো নিয়ে আমাদের সমস্যা, প্রত্যয় আসলে একটু কঠিন চ্যাপ্টার। ঠিক আছে, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, একবারে হবে না। বাংলা ব্যাকরণ বইটি একটু ভালো করে পড়ে নেবেন এবং সেই সঙ্গে এই ক্লাসটি ভালো করে একটু ফলো করে নেবেন। যদি একবারে বুঝতে না পারেন তাহলে দুবার দেখুন, তিনবার দেখুন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের একটু কঠিন অংশ। তো অ থাকলে স্ন হবে, অর্থাৎ বাক্যের শেষে যদি কোথাও অ থাকে কোনো শব্দের শেষে, সেটা প্রত্যয় বিশ্লেষণ করলে স্ন হয়ে যাবে। কীরকম একটি উদাহরণ দেখলে বুঝতে পারবেন। যেমন ধরুন আমি যদি বলি রাঘব, অনেক উদাহরণ হতে পারে, আমি এটাই নিলাম। তো রাঘবকে যদি ভাঙি তাহলে কি হয়ে যাবে, আপনার হয়তো মনে হচ্ছে যে রাগ যোগ ব, আচ্ছা তাই করি, এটাকে ভাঙলে কি হবে রাগ, তাহলে এই যে রাঘব কিছু নাই, বয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে একটা অযুক্ত আছে। ঠিক আছে, রাঘব তার মানে এখানে একটা অযুক্ত আছে, তো অ থাকলে স্ন হয়, তাহলে রাগ যোগ স্ন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু দেখুন যেহেতু আমরা দেখছি যে অ থাকলে স্ন হয়, তো স্ন হলো, কিন্তু এখানে রাগ হবে না, কি হয়ে যাবে দেখুন, এই যে রাগ আ থাকলে আমরা দেখছি যে গুণ বৃদ্ধিতে আ থাকলে অ হয়ে যায়, তাহলে এই আটা উঠে যায়, র হয়ে গেল। আর এই যে রাঘব মানে ব আছে, এই ব থাকলে কি হয়ে যাবে, ব থাকলে আমরা দেখতে পাচ্ছি হস্য হয়। ঠিক আছে, ব থাকলে হস্য হয়, তাহলে এখানে আয়ের বদলে আ উঠে গিয়ে অ হলো, অর্থাৎ র হয়ে গেল। আর বয়ের বদলে যদি হস্য দিই, হস্য, তাহলে রঘু যোগ স্ন, এটাই হয়ে গেল রাঘবের বিশ্লেষণ। ঠিক আছে, অর্থাৎ রাঘবকে যদি আমরা প্রত্যয় ভাঙি তাহলে রঘু যোগ স্ন। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখুন, ইক যদি থাকে তাহলে স্নিক হয়ে যায়। ঠিক আছে, যদি ইক থাকে তাহলে পরিবর্তিত হয়ে স্নিক হয়। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন যদি বলি দৈনিক, দৈনিক তাহলে কি হবে, তো দৈনিক দেখুন ওই থাকলে, যদি এইটা নেব, ওই থাকলে হস্যই হয়। ঠিক আছে, ওই থাকলে হস্যই হয়, অর্থাৎ দই থেকে এখানে ওই ছিল, তাই হস্যই, হস্যই মানে তো হস্যিকার হয়, তাই না? তো দি হলো, আর এখানে ইন দিন, তাহলে দৈনিক থেকে দৈনি যুক্ত ইক হতো, তো দৈনির বদলে দিন হয়ে গেল, তার সঙ্গে ইক থাকলে কি হয়, এই ইক এর বদলে স্নিক হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল দিন যুক্ত স্নিক, এটা হয়ে গেল প্রত্যয় বিশ্লেষণ। ঠিক আছে, আর এটা আপনার অসুবিধা হলে দৈনিকের মূল শব্দ কি দিন, তাই দিন যুক্ত স্নিক, ইকের বদলে স্নিক, এভাবে মনে রাখতে পারেন। একই রকমভাবে সাপ্তাহিক, সপ্তাহযুক্ত স্নিক বা ইকও হয় অনেক সময়। ঠিক আছে, তারপরে বাৎসরিক, বৎসরযুক্ত স্নিক। ঠিক আছে, এরকমভাবে আপনি করতে পারেন। তারপরে সাময়িক, সময়যুক্ত স্নিক। ঠিক আছে, তারপরে এবার এও থাকলে স্নেহ হয়। ঠিক আছে, যদি হোক নেও, তো এটা প্রত্যয় বিশ্লেষণ করলে কী হবে, অগ্নি যুক্ত এও, আগ্নেয় মানে কি, আগ্নেয় ও এও,
তাহলে যেমন এই এ থাকলে কি হয়, ই হয়ে যায়, এ থাকলে ই হয়, তো আগ্নেয়ের জায়গায় অগ্নি হয়ে গেল। যেহেতু আ থাকলে কি হয়, অ হয়ে যায়, তাই আয়ের পরিবর্তে অ হলো, আর আগ্নে এর পরিবর্তে হস্যি হলো, কারণ আমরা জানি এ থাকলে হস্যই হয়, হস্যই মানে তো হস্যি, তাই না? তাহলে অগ্নি, তার সঙ্গে এর বদলে স্নেহ হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল অগ্নি যোগ স্নেহ, এটা হয়ে গেল আগ্নেয়। ঠিক আছে, আর তারপরে দেখুন যদি কোনো শব্দের শেষে ই থাকে তাহলে স্নি হয়ে যায়। ঠিক আছে, ই থাকলে স্নি হয়ে যায়। যেমন যদি বলি সৌমিত্রী, সৌমিত্রী, তো এটা কি হবে, সুমিত্রা যোগ স্নি। ঠিক আছে, সুমিত্রা যোগ স্নি। তো আপনার মনে হতে পারে যে সুমিত্রা যোগ স্নি কেন হলো, সুমিত্রা কেন হলো, সৌমিত্রী যোগ স্নি হতো। তো এখানে দেখুন ও থাকলে কি হয়, উ হয়। দেখুন গুণ বৃদ্ধিতে ও যদি থাকে তাহলে উ হয়, হস্যু হয়, হস্যু মানে হস্যু নিচে দিলাম, তাই সৌ এর বদলে সু হলো, মিত্রী, তাহলে ই তো এই ই এর বদলে তো স্নি হলো, তাই এখানে ইটা উঠে গিয়ে ত্রা হলো, অর্থাৎ সুমিত্রা যোগ স্নি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। যদি অসুবিধা হয় বুঝতে, তো ভিডিওটি 2 বার দেখুন, 3 বার দেখুন, আপনাকে এটা শিখতেই হবে। ঠিক আছে, এটা যদিও কঠিন একটু চ্যাপ্টার, বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাকে। তারপরে দেখুন যদি উন্তুজ্জ বা যে ফলা থাকে তাহলে স্ন হবে, এই যে স্নয়ে যে ফলা হবে। ঠিক আছে, যদি বাক্যের শেষে শব্দের শেষে অন্তুজ্জ বা যে ফলা থাকে তাহলে স্নয়ে যে ফলা হবে। ঠিক আছে, যেমন কীরকম একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি কাব্য, কাব্য, ঠিক আছে, এই যে ফলা আছে কাব্য, তাহলে যে ফলা থাকলে কি হয়ে যাবে, তো কাব্যের মূল শব্দটা কি, কাব্য মানে আমরা জানি কবি। ঠিক আছে, গুণ বৃদ্ধি থেকেও আপনি বুঝতে পারবেন, আবার এমনিও বোঝা যাচ্ছে যে কাব্য মানে কবি থেকে কাব্য আসছে, তাই কবি যুক্ত যে ফলা ছিল, তাই স্নয় যে ফলা, কবি যুক্ত স্ন, এটাই হয়ে গেল কাব্যের বিশ্লেষণ। ঠিক আছে, আবার যদি দেখুন যদি কি বলছে বি থাকলে বিন হয়। ঠিক আছে, যদি বাক্যের শব্দের শেষে বি থাকে তাহলে বিন হবে। যেমন ধরুন মেধাবী, যদি বলি, আচ্ছা এগুলোর কাজ হয়ে গেছে, এগুলো আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এগুলো এখন দরকার নেই। তো বি থাকলে কি হবে, বিন। যেমন মেধাবী, তাহলে কি হবে মেধা, এখানে কোনো গুণ বৃদ্ধির পরিবর্তন নাই, কারণ ধ থাকলে দেখুন ক থাকলে চ হয়, এখানে যদি ক থাকতো তাহলে তার পরিবর্তে তো বি থাকলে আমরা জানি বিন হয়। ঠিক আছে, তো মেধাযুক্ত বিন, এটাই হয়ে গেল মেধাবীর বিশ্লেষণ। তারপর ধরুন দীর্ঘই থাকলে ইন হয়, বাক্যের শেষে শব্দের শেষে যদি দীর্ঘই থাকে তাহলে সেটা ইন হয়। যেমন যদি বলি জ্ঞানী, তো এটা কি হয়ে যাবে, জ্ঞান যুক্ত ই হতো, তো ই এর বদলে কি হয়ে যাবে, ইন, তো জ্ঞান যুক্ত ইন, এটা হয়ে গেলো জ্ঞানের প্রত্যয় বিশ্লেষণ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এবার নেক্সট আরও দেখি, উদাহরণ আরও দেওয়া যেত কিন্তু ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। আপনি বাংলা ব্যাকরণ বইটা একটু ভালোভাবে পড়বেন নিজে, সেই সঙ্গে ক্লাসটি ফলো করবেন। নেক্সট চলুন কৃত প্রত্যয় দেখি। নেক্সট দেখুন কৃত প্রত্যয়। ঠিক আছে, কৃত প্রত্যয়ের এই কয়েকটি জিনিস যদি মুখস্থ রাখেন তাহলে কৃত প্রত্যয় কমপ্লিট। একবার ভালো করে ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নিন, আশা করি আপনারা করেছেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার ব্যাকরণ বইয়ে এই নিয়মগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো কৃত প্রত্যয়ের পরিবর্তন হবে উন্তুস্ত থাকলে উন্তুস্ত বা ওয়াই যদি থাকে তাহলে অল, অক থাকলে নক, এখানে মধ্যাহ্ন। ঠিক আছে, তা বা ধা থাকলে ত্রিচ, মান থাকলে সাঁঝ, অন্তুজ্জ বা যে ফলা থাকলে ঘান, ত থাকলে কয়তে, অন থাকলে অনট, অ থাকলে ঘয়ে ঘ। ঠিক আছে, ঘ ইয়। তারপরে গুণ বৃদ্ধি এটা একই, তদ্ধিত প্রত্যয় যা ছিল একই ব্যাপার, আর পরিবর্তনে একই ব্যাপার, কিন্তু কেবলমাত্র দ থাকলে ধ হবে, এটা যুক্ত হয়েছে। ঠিক আছে, এবার ধরুন কয়েকটি উদাহরণ নিই। তো কৃত প্রত্যয় মানে আমরা আগেই বলেছি ক্রিয়ার সঙ্গে প্রত্যয় যুক্ত হবে। ঠিক আছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো অ থাকলে অ বা অন্তুস্থ বা অয় থাকলে অল হয়, ভয়। ঠিক আছে, তো ধরুন অয় আছে বা অন্তুস্থ আছে, ভয়, তো এখানে কি এটা বিশ্লেষণ করলে কি হবে, অ থাকলে আমরা কি পেলাম, অল হয়,
তাহলে এখানে অল অবশ্যই একটা হবে। আর তার সঙ্গে এই যে ভ আর অ থাকলে কি হয়, তো এটা বিশ্লেষণ করলে হয়ে যাবে ভি যুক্ত অল। ঠিক আছে, এটা ভ থেকে ভি কেন হলো, এর একটা প্রত্যয়, কৃত প্রত্যয়ের আবার কিছু গ্রুপ আছে। ঠিক আছে, যেমন ভয়, জয়, ময়, ক্ষয়, এগুলো সব যদি এরকম টাইপের থাকে তাহলে ই হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ভয় থাকলে ভি যুক্ত অল, জয় মানে জি যুক্ত অল, তারপরে ক্ষয় মানে খি যুক্ত অল, এরকম। ঠিক আছে, তারপরে দেন অক থাকলে কি হবে, নক হবে। ঠিক আছে, অক থাকলে নক হবে। আরও একটি বিষয় যেটা বলা হয়নি, কৃত প্রত্যয়ে যদি কোনো বর্ণের মানে শব্দের মাঝখানে র থাকে, ঠিক আছে, তো র পরিবর্তিত হয়ে রি হয়ে যায়, র পরিবর্তিত হয়ে রিকার হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, উদাহরণে আসবে, আমি ভালো করে আরও ক্লিয়ার করে দেবো। তো দেখুন, তারপরে অক থাকলে নক হয়। যেমন যদি বলা হয়, খুব সহজ একটি নিই, কারক। ঠিক আছে, কারক। তো কারককে যদি ভাঙা হয় তাহলে কি হয়ে যাবে, কার যুক্ত অক, কারক, কারক, অক আছে, তো এই অকের বদলে কি হয়ে গেল, নক। এটা মনে রাখতে হবে, এটা মূর্ধন্য ক। ঠিক আছে, তাহলে কার যুক্ত নক। এইবার যেটা আমি একটু আগে বললাম যে যদি র থাকে মাঝে, তাহলে ওই র এর পরিবর্তে রি হয়ে যাবে। ঠিক আছে, সেটা র এর পরিবর্তে রি হবে। তো এখানে এই যে কার, এই যে র এর পরিবর্তে রি হয়ে গেল। আবার দেখুন, যদি আ থাকে তো আয়ের পরিবর্তে অ হয়, তাহলে এই আকারটা উঠে অ হয়ে গেল, অর্থাৎ ক্রিযুক্ত নক। এটাই হয়ে গেল কারকের বিশ্লেষণ, অর্থাৎ কারক মানে ক্রিযুক্ত নক। একই রকমভাবে যদি বলি কর্তব্য, আরও একটি বিষয় আপনাকে বলে দিই, যদি বাক্যের শেষে তব্য, ঠিক আছে, বাক্যের শেষে যদি তব্য, অনিয়, উক এগুলো থাকে তাহলে কোনো পরিবর্তনই হবে না। যেমন কর্তব্য, কর্তব্য। ঠিক আছে, তো এই তব্যর তো কোনো পরিবর্তন হবে না, এই যে এই র, ক, র, কর, তো এই র এর বদলে ক্রি হয়ে যাবে। ঠিক আছে, আগে বলেছি র থাকলে সেটা রি হয়, অর্থাৎ ক্রি যোগ তব্য, তব্যের কোনো পরিবর্তন নেই। একই রকমভাবে অনিয় থাকলেও কোনো পরিবর্তন হবে না। যেমন ধরুন, যদি বলা হয় করণীয়, তাহলে করণীয় থেকে কি হয়ে যাবে, ক্রি যোগ অনিয়, কারণ করের বদলে কয়ের পরে র আছে, রটা রি হয়ে যাবে, অর্থাৎ ক্রি যোগ অনিয়। তারপরে উক থাকলেও কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, যেমন ধরুন যদি বলি লাজুক, তাহলে লাজ যুক্ত উক। ঠিক আছে, উকের কোনো পরিবর্তন নাই। এবার যদি তা বা ধা থাকে তাহলে ত্রিচ হবে, যদি শব্দের শেষে তা বা ধা থাকে তাহলে ত্রিচ হবে। যেমন ধরুন যদি বলি মাতা, ঠিক আছে, মাতাকে কারক বিশ্লেষণ, তো এই মাতাকে যদি বিশ্লেষণ করা তাহলে কী হবে, মা যুক্ত কি হয়, তা থাকলে তা বা ধা যদি থাকে তাহলে ত্রিচ হয়, তাহলে মা যুক্ত এই যে তা আছে তাই ত্রিচ হয়ে গেল। একই রকমভাবে দাতা, নেতা, নি যুক্ত ত্রিচ। ঠিক আছে, তারপরে দাতা, দা যুক্ত ত্রিচ, এরকম হবে। ঠিক আছে, তারপরে মান থাকলে শাঞ্চ হবে। যেমন বর্ধমান, যদি বলি বর্ধমান, এই বর্ধমান সে আমাদের পশ্চিমবঙ্গের জেলা বর্ধমান না, এই বর্ধমান মানে দেখুন এই বর্ধমান মানে এটা ক্রিয়া, কৃত প্রত্যয় বলছি মানে অবশ্যই ক্রিয়া হবে। ঠিক আছে, তাহলে এই কৃত প্রত্যয় মানে ক্রিয়া, তাই বর্ধমান আস্তে আস্তে যেটা, যেমন বর্ধমানের বিপরীত শব্দ হ্রাসমান, হ্রাসমান, বর্ধমান মানে ধীরে ধীরে বাড়ছে, সেটাকে বলা হয় বর্ধমান। তো এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে, বৃদ্ধ যুক্ত মান। তো এই বৃদ্ধ কেন হলো, কারণ বর্ধমান, তো এই যে র আছে মাঝে যদি র থাকে তাহলে র এর বদলে রি হয়ে যায়, তো রি হলো। আর ধ যুক্ত মান থাকলে, সরি এটা মান হবে না, এই মানের পরিবর্তে কী হয়ে বললাম, সাঞ্চ, তাহলে সাঞ্চ, তাহলে বৃদ্ধ যুক্ত সাঞ্চ, এটা হয়ে যাবে প্রত্যয় বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে মান থাকলে সাঞ্চ। একই রকমভাবে চলমান যদি করি তাহলে কী হবে, চল যুক্ত সাঞ্চ। ঠিক আছে, তারপরে এই যে অন্তর্য বা যে ফলা থাকলে জ্ঞান হয়। ঠিক আছে, অন্তর্য বা যে ফলা থাকলে জ্ঞান হয়, তাহলে কি হয়, যদি আমরা বলি যোগ্য, এই যে ফলা আছে লাস্টে, এটার বিশ্লেষণ করলে তাহলে কি হয়ে যাবে, দেখুন ও থাকলে কি হয়, আমরা দেখছি যে ও যদি থাকে তাহলে হস্যু হয়, তাহলে ও আছে তো ও এর বদলে হস্যু, হস্যু মানে এই হস্যু হয়ে গেল, তাহলে জু যুক্ত এই গ থাকলে আবার কি আমরা পরিবর্তনে দেখছি, গ থাকলে বর্গীজ হয়, তাহলে এখানে গ এর বদলে বর্গীজ হলো। ঠিক আছে, আর যে ফলা থাকলে আমরা কি দেখছি,
ঘন হয়, তাহলে জুজ যুক্ত ঘন, ব্যাস এটাই হয়ে গেল প্রত্যয় বিশ্লেষণ। অর্থাৎ যোগ্যর বিশ্লেষণ করলে হয়ে যাবে জুজ যুক্ত ঘন। এরকমভাবে আরও উদাহরণ আসবে, আপনারা ব্যাকরণ বই থেকে নিয়ে সেগুলো করবেন। সময় কমানোর জন্য আমি বাস একটি করে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। ত থাকলে কয়টাই হবে, যেমন ধরুন কোথাও যদি ত থাকে, যেমন মুক্তি, ঠিক আছে, মুক্তি, যদি এটা বিশ্লেষণ করি তাহলে কি হবে, দেখুন এখানে ত আছে, মুক্তি মানে লাস্টে অবশেষে ত আছে, এরকম যুক্তি হতে পারে বা আরও ত থাকলেই হবে। তাহলে ত থাকলে কি দেখলাম আমরা, কয়টায় হয়, তাহলে এখানে মুক্তি, তাহলে মুখ যুক্ত তি, মুখ যুক্ত তি হতো, কিন্তু তি এর বদলে মুখ যুক্ত তি। এবার দেখুন আবার যদি ক থাকে, এই যে এখানে যদি ক থাকে তাহলে আমরা দেখছি পরিবর্তনে চ বা বর্গীয় হয়, তাহলে চ হয়ে যাবে এখানে, অর্থাৎ এটা হয়ে যাবে মুচ যুক্ত তি। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন, ঠিক আছে। যুক্তিকে এরকম যদি ভাঙেন তাহলে জুজ যুক্ত তি, এরকম ত লাস্টে থাকলেই এরকম পরিবর্তন হবে। তারপরে অন থাকলে অনট হবে, ঠিক আছে, অন থাকলে অনট হবে, এটা সংস্কৃত প্রত্যয়। আচ্ছা আরও একটি কথা বলি, কৃত প্রত্যয় কিন্তু দুই রকমের, ঠিক আছে, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় আর একটা সংস্কৃত কৃত প্রত্যয়। অর্থাৎ সংস্কৃত প্রত্যয়গুলি যদি ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় সংস্কৃত কৃত প্রত্যয়, আর বাংলা প্রত্যয়গুলি যুক্ত হলে বাংলা কৃত প্রত্যয়। সেটা নিয়ে আসছি অবশেষে লাস্টে। তো দেখুন এখানে অন থাকলে অনট হয়, যেমন একটি উদাহরণ যদি বলি দর্শন, ঠিক আছে, দর্শন, তাহলে দেখুন এখানে দর্শন অর্থাৎ অন আছে, দর্শ যুক্ত অন, তাহলে দর্শন, তাহলে কী হবে, দর্শ যুক্ত অন, তাই তো। তো দর্শন এটা ভাঙলে তো অন থাকলে আমরা কি দেখতে পাচ্ছি, অনট হচ্ছে, তাহলে এই অনের বদলে অনট হলো। আর এখানে দর্শ, যেহেতু এখানে এই রি আছে, এই রিটা কী হয়ে যাবে, এখানে যুক্ত হবে, অর্থাৎ দৃশ্যযুক্ত অনট, ঠিক আছে। একই রকমভাবে আপনারা আরও উদাহরণ নিয়ে করবেন। তারপরে বলছে যদি অ থাকে তাহলে ঘ হয়ে যায়, ঠিক আছে, ঘ ইয়, অ থাকলে ঘ ইয় হয়ে যায়। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে যেমন ধরুন বলি যোগ, তো যোগ, এই যোগের লাস্টে কিছু না, মানে যোগ মানে অ আছে, ঠিক আছে, তো এটাকে যোগ, তাহলে ও থাকলে কি হয়, ও থাকলে আমরা জানি ও থাকলে হস্য বা দীর্ঘ হয়, তাহলে এখানে হস্য হলো, তাহলে জু। আর গ থাকলে আমরা জানি বর্গীর জ হয়, তাহলে বর্গীর জ, তাহলে জুজ যোগ, এ অ থাকলে কি হয়, ঘ, তাহলে ঘ ইয়, বাস এটা হয়ে গেল জুজ যুক্ত ঘ যোগ। একটু কেমন মনে হচ্ছে যদিও, এটাই বিশ্লেষণ, ঠিক আছে। কৃত প্রত্যয়ের বিশ্লেষণগুলো আমি আগে বলেছি এরকম একটু জটিল হয়, তো জটিল দেখলে আপনি বুঝতে পারবেন সেটা কৃত প্রত্যয়। এবার মোটামুটি এই ছিল কৃত প্রত্যয়ের বিষয়। আপনারা প্রথম ক্লাসে হয়তো বুঝতে পারবেন না, জটিল মনে হবে, বুঝতে পারবেন কিন্তু মনে হবে এত কিছু মুখস্থ করব কিভাবে, ঠিক আছে। তো মুখস্থ হয়ে যাবে। ম্যাথের যেমন অনেক ফর্মুলা মুখস্থ করতে পারি আমরা, বীজগণিতের কিছু না হলেও 25 থেকে 30টা ফর্মুলা, স্কোয়ার বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব সমান ইত্যাদি, এরকম অনেক মুখস্থ যেমন করে ফেলি, এইরকমভাবেই পাটিগণিতের ফর্মুলা মুখস্থ করি, অনেক সালোক সংশ্লেষের সংজ্ঞা কত বড় মুখস্থ করি। তাই এটাও যদি একটু বাস কয়েকবার দেখেন তাহলে অবশ্যই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখুন, তখন কৃত প্রত্যয় এবার দুই রকমের, অবশ্য তদ্ধিত প্রত্যয় দুই রকমের, একটা বাংলা তদ্ধিত প্রত্যয় আর একটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তো এইখান থেকেও কোয়েশ্চেন আসে যে একটি প্রত্যয় তুলে দেয়, দিয়ে বলে যে কোনটি সংস্কৃত কৃত প্রত্যয় চিহ্নিত করো বা কোনটি বাংলা কৃত প্রত্যয় চিহ্নিত করো। তো তার জন্য জাস্ট একটু টাচ দিয়ে রাখছি, বাংলা কৃত প্রত্যয় হচ্ছে একটা বাংলার একটা সংস্কৃত। তো বাংলা মানে কোনগুলো, যেগুলো যেমন ধরুন আমরা তুই এর পর যে ক্রিয়াপদ বসাই সেটা হয়ে যাবে বাংলা কৃত প্রত্যয়। যেমন ধরুন আমরা যদি বলি তুই চল, ঠিক আছে, তো এই চল হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। তুই বল, অবশ্যই বলেন বলবো না, তুই বল, তাহলে বল। ওরকমভাবে তুই লেখ, এই লেখ হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, ঠিক আছে। তো তাহলে আমরা যদি ভাঙি যে চলন্ত, এটাকে যদি ভাঙি তাহলে চল যুক্ত অন্ত, যদি বলি লেখা, ঠিক আছে, তো এটা কী হবে, লিখ বা লেখ, যা লিখবেন তাই হবে, যুক্ত আ, ঠিক আছে। তারপরে বলা, বল যুক্ত বলা, বল, তুই বল, তাহলে এই বল চল লেখ মানে তুই এরপরে যে ক্রিয়াপদ বসে সেগুলোই হয়ে যাবে বাংলা কৃত প্রত্যয়, ঠিক আছে।
যেমন নাচনি, নাচনি, নাচ যুক্ত নি, ঠিক আছে। পড়ন্ত, পড় যুক্ত অন্ত, তুই পড় আমরা বলি তো, তাহলে এই পড় হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, ঠিক আছে। এবার দেখুন সংস্কৃত কৃত প্রত্যয় কীভাবে চিনব। সংস্কৃত কৃত প্রত্যয় চেনার কয়েকটি নিয়ম হচ্ছে, এখানে রয়ের ব্যবহার বেশি হয়। যেমন যদি বলি রয়ের ব্যবহার বেশি হয়, আর তার সঙ্গে এখানে রয়ের ব্যবহার বেশি হয়, আর তার সঙ্গে এই রয়ের বদলে রি হয়ে যায়। যেমন কর্তব্য, আগে উদাহরণ দিয়েছি কর্তব্য, ঠিক আছে। এটা কি হয়ে যায়, ক্রি যুক্ত তব্য, ঠিক আছে, এটা হয়ে গেল কর্তব্য। তো দেখুন এখানে রয়ের ব্যবহারটা বেশি হবে, এটা দেখে আপনি বুঝতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে সংস্কৃত প্রত্যয় দেখে বোঝা যাবে সহজে এটাকেও ভাঙা যাবে না, ঠিক আছে। ভাঙতে একটু কষ্ট হবে বা একটু অন্যরকম শব্দ চলে আসবে। ওর একই রকমভাবে যদি ভাঙি ধর্ম, ঠিক আছে, তো ধর্মকে ভাঙলে কি হবে, এটা হয়ে যাবে দ্রি, এরি এখানে হবে যুক্ত ম। অন্যরকম একটু কেমন মনে হলো, এটাই হলো বিশ্লেষণ, ঠিক আছে। একই রকমভাবে কর্ম, ক্রি যুক্ত ম, তো এটা হলো। আর দ্বিতীয় হচ্ছে সংস্কৃত প্রত্যয় বোঝার উপায় হচ্ছে এখানে উন্তুস্তয়ের ব্যবহার একটু বেশি হবে, ঠিক আছে। যেমন শোচনীয়, শোচনীয়, অনীয় প্রত্যয় এখানে যুক্ত আছে, ঠিক আছে। তাহলে সূচ যুক্ত অনীয়, ঠিক আছে। ও থাকলে আমরা জানি ও থাকলে কি হয়, হস্য হয়, তাই সূচ যুক্ত অনীয় হবে। একই রকমভাবে গোপনীয়, লোভনীয়, ঠিক আছে। তারপরে শয়ন, শয়ন দেখুন এখানে উন্তুস্তয়ের ব্যবহার হচ্ছে, ঠিক আছে। শয়নকে ভাঙলে কি হবে, সি যুক্ত কি হবে, সি যুক্ত অন বা আন, ঠিক আছে। এটা হয়ে গেল সংস্কৃত প্রত্যয়। তো আশা করি প্রত্যয়ের ক্লাসটি আপনার ভালো লেগেছে এবং মোটামুটি বুঝতে পেরেছেন। বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানান। আর এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে, একটি ক্লাসের মধ্যে দিয়ে তো একটি প্রত্যয় এত বড় একটা চ্যাপ্টার কমপ্লিট করা সম্ভব নয়, তারপরে আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব ক্লিয়ার করার। এরপরে যদি কোনো সমস্যায় কমেন্টে জানান, আরও ভালো করে একটি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আপনার স্টাডি মনোযোগ সহকারে চালিয়ে যান, অবশ্যই আপনি সফলতা পাবেন।